সো কল্ড আন্ডারগ্রাউন্ড পত্রিকা বা গণমাধ্যমের কথা আপনি বলছেন, আমি তো এটা গণমাধ্যম বলবো না, কিন্তু রাষ্ট্র তো বলছে, সরকার তো বলছে। রাষ্ট্র তো বলছে। কথিত সাংবাদিকতার বিষয়ে যদি বলি, তাহলে তো আরেকটা বিষয় চলে আসে, ফ্রি এন্ট্রি যে সিস্টেম সাংবাদিকতায়। সাংবাদিকতাকে আমরা বলি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, অনেক গুরুত্বপূর্ণ পেশা। তো গুরুত্বপূর্ণ পেশা হিসেবে এখানে কোনো মানে কাঠামোগত সিস্টেম ডেভেলপ হয়েছে কি এখনো পর্যন্ত? সার্বিক ক্ষেত্রে হয়নি। বাংলাদেশের এমনি তো অনেক ধরনের গণমাধ্যম রয়েছে, হাতে গোনা দু চারটি গণমাধ্যমে আপনার যে কাঠামোগত যেই যেটা কথা বলছেন, যার ভিত্তির উপরে পুরো সাংবাদিকতা চর্চাটা করা যায়, এরকম হয়তো 100% হয়নি, 70% 80% কোনো কোনো গণমাধ্যমে হয়েছে। আমি শুধু বেতন কাঠামোটার কথা বলি। সরকার ঘোষিত যে ওয়েজ বোর্ড, যে সাংবাদিকদের ন্যূনতম যে বেতন কাঠামো, সেটা কয়েকটা হাউস, মানে হাতে গোনা দুইটা, আমি দুটা কোথায় যান, দুটা তিনটা, কয়েকটা হ্যাঁ, হয়, পাঁচ আবার সাতটা কোন আমরা কোনটা, ধরতে পারি। আচ্ছা হতে পারে, কিন্তু তারা হয়তো মেনটেন করার চেষ্টা করে। মনে করুন যে আমি নাম উল্লেখ করলাম না, একটা প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড ফলো করতো, তো ওয়েজ বোর্ড ফলো করার পরও তারা বেতন দিতে পারছে না, বেতন দিয়ে গড়িমসি অনেকে ছাঁটাই করছে, চাকরিচ্যুত করছে, এটা তো ওয়েজ বোর্ড মেনটেন করা হয় মেনটেন না। করা হয় আমি না। সেই জায়গা থেকে বলছি, ফুলফিল ওয়েজ বোর্ড মেনটেন করে, শর্ত বা সরকারি যে নীতিমালা আছে সেগুলো হাতে গোনা 2 থেকে 4টি হয়তো করতে পারে। আমরা দেখি এই অপসাংবাদিকতা ম্যাক্সিমাম যারা করে, পরবর্তীতে সামনে এলে আমরা দেখতে পারি ম্যাক্সিমামই হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড। আপনি মঞ্জুরুল আলম পান্না, সরকার নিবন্ধিত, সরকারের নিবন্ধন দেওয়া একটা টেলিভিশন চ্যানেলের সাংবাদিক, আর আমি ধরা যাক একটা পথের মানে কোন রকম দৈনিক পথে পথের পত্রিকা, যেটারও সরকার অনুমোদন দিয়েছে, ডিএপিতে আমার এটার কিন্তু অনুমোদন আছে, আমি এটার সাংবাদিক এবং এটার 5টা কার্ড আমি দিয়ে দিয়েছি মানুষকে, সেও সাংবাদিক। এই দুজনের পার্থক্যটা জনগণ কিভাবে করবে? দেখুন, ওই যে সো কল্ড আন্ডারগ্রাউন্ড পত্রিকা বা গণমাধ্যমের কথা আপনি বলছেন, আমি তো এটা গণমাধ্যম বলবো না, কিন্তু রাষ্ট্র তো বলছে, সরকার তো বলছে। রাষ্ট্র তো বলছে। রাষ্ট্র তো কথা কি করে, আপনি ডিএপির কথা বললেন, ডিএপি তো একটা, মনে করেন আমি পত্রিকার কথা বললাম, বিজ্ঞাপনের রেট নির্ধারণ হয়, হ্যাঁ, বিজ্ঞাপন রেটটা কিভাবে নির্ধারণ হয়, যারা বিজ্ঞাপন দেয়, যে 1 নম্বরে কে আছে, কার কত সার্কুলেশন, হ্যাঁ, সেই অনুযায়ী 1 নম্বর 2 নম্বর তালিকা করে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজে চোখে দেখেছি, নিজে চোখে দেখেছি কিভাবে উপর নিচ করা হয়। হ্যাঁ, সে একটা পত্রিকার সার্কুলেশন 3 লাখ, আর একটা পত্রিকার সার্কুলেশন 60,000 বা 50,000, ওই পত্রিকাটা দেখা যাচ্ছে 1 নম্বরে। হ্যাঁ, আর যার 3 লাখ সার্কুলেশন সে চলে এলো 2 নম্বরে, অথবা 3 নম্বরে চলে আসতে পারে। যার 10,000 সার্কুলেশন সে আবার দেখা যাচ্ছে 2 নম্বরে চলে যাচ্ছে। আবার যার 2 লাখ বা 1 লাখ সার্কুলেশন সে দেখা যাচ্ছে 12 নম্বর 15 নম্বর চলে যাচ্ছে। এবং এগুলো কিভাবে হয় আপনি জানেন। আমি তো দায়িত্ব নিয়ে বলবো, আমি যেমন সাবেক এগুলো বলতেই হয়, সাবেক তথ্যমন্ত্রী, মনে করেন যে হাসান মাহমুদ সাহেব যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, তার আগে যখন তথ্যমন্ত্রী ছিলেন, আমাদেরই একজন সিনিয়র বড় ভাই, তিনি একজন সম্পাদক আর পত্রিকার, তিনি যে হাত পা ধরলেন যে আমার মেয়ের বিয়ে, আমি যদি বিজ্ঞাপনে হার বাড়াতে না পারি আমার চাকরিটা চলে যাবে। আমার বলতে খুব কষ্ট হচ্ছে, যেহেতু মেয়ের বিয়ের বিষয়টা এখানে আসছে, তিনি সত্য বলেছেন না মিথ্যে বলেছেন আমি জানি না, সেহেতু কথাটা আমাকে অনেক সতর্কতার সাথে বলতে হচ্ছে, যেহেতু মেয়ের বিয়ে অজুহাত দিয়েছে। আচ্ছা, যার বিয়ে হোক বা চাকরি চলে যাবে মনে করেন, তারপরে গিয়ে একজন সম্পাদক তিনি গিয়ে কোনো মন্ত্রী হাত পায়ে ধরতে পারেন যে আমার পত্রিকার ইয়েটা, সিরিয়ালটা 1 নম্বরে দেন, এটা বলতে পারেন কোনো? এবং আমি দেখলাম যে ওই সময় তার পত্রিকার সার্কুলেশন মনে করুন যে সর্বোচ্চ 40,000 বা 30,000, সেই পত্রিকাটা ছিল হচ্ছে 16 নম্বরে, আমার যতটুকু মনে পড়ে। আর 9 নম্বরে একটা পত্রিকা ছিল, তার নাম আমি শুনিনি, আমি এতদিন সাংবাদিকতা করছি, তার নামও আমি শুনিনি, সেটা 9 নম্বরে ছিল। তার পিএসকে ডাক দিলেন হাসান মাহমুদ সাহেব, আমি কোট আচ্ছা, আনকোট বলছি, ডেকে বললেন এই ওনারটা একটু উপরে উঠে দাও। তা 9 নম্বরে যেটা ছিল সেটা আমি নামও শুনিনি, সার্কুলেশন কত হতে পারে, 2,000 1,000, সেটা 9 নম্বরে। আচ্ছা, 9 নম্বরটা আবার 16 নম্বরে দিয়ে তারটা আবার নিয়ে আসলো 9 নম্বরে।